আমার ওয়াইফ স্ট্রোক করে, স্ট্রোক করে এক পর্যায়ে সে প্যারালাইজড হয়ে যায় এবং তাই অনেক ডাক্তার দেখানোর পরে একটু হাঁটাচলা করতে পারে এবং নিজে অবসর টাইমে কি করেন? এই মাছের খাবার টাবার এটি দেন নাকি? হ্যাঁ, অবসর টাইমে এই মাছের খাবার দেই, মুরগির খাবার দেই, এই আবার কিছু সবজি। কি কি মাছ আছে? এটায় পাঙ্গাস মাছ আছে, রুই মাছ আছে, মিকড়ে মাছ, তেলাপিয়া, এই 4-5 আইটেমের মাছ আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, কিছু কি কি মাছ আছে এখানে? পাঙ্গাস, রুই মাছ, মিকড়ে মাছ, তেলাপিয়া, এই 4-5 আইটেমের মাছ আছে আর কি এখানে। বিশেষ করে এই হাঁস মুরগি থাকলে এই একটা সংসারের একটা রেগুলারিটি থাকে আর কি। আর বিশেষ করিয়া সময় অসময়ের জন্য ওই পুষ্টির চাহিদা মেটে, নিজে খাওয়া যায় এবং ওই ডিম, বিশেষ করিয়া আমার যে ডিম আসে, হ্যাঁ, আমার পর্যাপ্ত পরিমাণ হইয়া তারপর আমার বাচ্চা, আমি আমার মেয়ে নাতি, হ্যাঁ, এদেরকেও আমি দিতে পারি, এদের জন্য পাঠাই এবং আশপাশ বন্ধু বান্ধব এদেরকেও কিছু দেই। হ্যাঁ, আয় 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 আয়। কারণ এখন তো সে তো একদম অচল, নিজে হয়তো নিজের কাজ সারিয়ে আসতে পারে বাথরুম থেকে, এই আর বাকি এগুলো তো আমারই করতে হয় আর কি। এই কিন্তু সমস্যা হয় বাহিরে যখন লোকজনে ডাকে, তখন লোকজনের কাছে যাইতে গেলে, হ্যাঁ, আমার আগে এই কাজগুলো সম্পন্ন করে তারপর যাইতে হয়। হ্যাঁ, কারণ কিছু সামাজিকতার দায়বদ্ধতা, কারণ সবাই। এই সমস্যাটা আমার এটা 2016-তে, হ্যাঁ, 16-তে স্টক করে, এই স্টক করার পর থেকে এই অবস্থা। এই নামাজ শেষ করে দিয়ে আসো। আপনারা যেখানে ঘুমান ওই রুমটায় যেতে পারেন। লাইট প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজ হাজির হয়েছি বরিশাল বিভাগে 5 নং সরবরাহ ইউনিয়নের মকরম প্রস্তাব গ্রামে। আজকে আমরা আপনাদের ভিডিওর মাঝে আপনাদের সাথে পরিচয় করাই দিব। হচ্ছে আলাউদ্দিন মোল্লা, সবাই তাকে কুচি মোল্লা নামে সবাই চিনে এলাকায়। সে 5 নং ইউনিয়নের চরমনা ইউনিয়নের সুনামধন্য একজন লোক। আমরা আজকে তাদের জীবনের গল্পটা আজকে আমরা তুলে ধরবো। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার?
আমার নাম আলাউদ্দিন মোল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে এরকমের একটা খবর পেয়েছি যে আপনারা হচ্ছেন এই ৫ নং চরমোনাই ইউনিয়নের মকরম প্রতাপ গ্রাম, তাই তো? জি জি। আচ্ছা, মকরম প্রতাপ গ্রাম, এই গ্রামে এমনি আপনি কত বছর যাবত বসবাস করেন? আমার জন্মলগ্ন থেকেই আমি এই গ্রামে বসবাস করি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, আর আমরা দেখতে পাচ্ছি আপনার সাথে আপনার হ্যাঁ ওয়াইফ আছে। হ্যাঁ, জি আমার ওয়াইফ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভালো, তুমি তো আছো ভালো? জি আছি ভালো। আচ্ছা, এই আমরা দেখতে পাচ্ছি যে আপনার ওয়াইফ সম্ভবত 2015 অথবা 16 সালে শুনেছি যে এরকমের একটা স্ট্রোক করছে, স্ট্রোক করে তারপরে সে একটু অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ জি জি। হ্যাঁ এই, আপনাদের নিয়েই একটু কথা বলবো, আরো কিছু তথ্য আপনাদের কাছে জানবো, আপনাদের পারিবারিক, তারপরে সবকিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো। শেষ করে আমি আমার কর্মজীবনে এই পারিবারিক জমি জমা দেখাশোনা এটা নিয়েই ব্যস্ততায় ছিলাম। তার আমি 88-এ একটা এনজিওতে আমি কাজ করি। হ্যাঁ, সেখানে দীর্ঘ বছর যাবত আমি কাজ করি এবং 91-এ যাই আমি বিবাহ করি। তারপরে বিবাহর পরে হ্যাঁ 91-এ বিবাহ করি এবং আমার বিবাহের 5 বছর পরে আমার একটি মেয়ে কন্যা সন্তান জন্ম নেয়। হ্যাঁ, তো তার 5 বছর পরে আমার একটি ছেলে জন্ম নেয়। হ্যাঁ, আমার সেই ছেলের নাম আহসান হাবিব। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে আপনার এটা শুনবো, কিন্তু আপনাদের আমি শুনেছি যে এরকমের আপনি হচ্ছেন আপনার বড় ভাইয়ের শালীকে বিয়ে করছেন। জি। আচ্ছা, এটা কিভাবে হইলো বিয়েটা বলেন তো একটু। এটা বিশেষ করে আমার মা, ওনাদের ফ্যামিলির আমার যে বড় ভাইয়ের বউ, হ্যাঁ, ওনার কাছ থেকে যে সেবা শুশ্রূষা এবং তার যে কর্মকাণ্ড দেখে সে এত হয়েছে তার প্রতি এবং ওই ফ্যামিলির প্রতি। হ্যাঁ, তার ইচ্ছা যে ওই সংসারে থেকে উনি আর একটা মেয়ে সে আনবে। হ্যাঁ, তখন আমি এই মায়ের অনুরোধে আমি এই আত্মীয়তার ভিতরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হই 91-এ। এবং আমরা বিশেষ করে আমরা 3 ভাই 1 বোন আমরা ছিলাম। আমরা খুব আনন্দ এবং সুখী ছিলাম, ভালোই আছি। আমাদের জমি জমা যা কিছু যতটুকু আছে শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহর দরবারে। হ্যাঁ, তো আমার বড় বোন মারা যায়। আমরা 3 ভাই এখনো আছি। তো আমরা বেশ মোটামুটি স্বাভাবিকভাবে খেয়ে পরে আছি আর কি। এখানে আসার আগে খবর পেয়েছি যে আপনার ছেলে হচ্ছে যখন এইচএসসি পরীক্ষা দিবে এই সময় হঠাৎ একটা দুর্ঘটনাজনিত কারণে ওনার কি হয়েছিল? হ্যাঁ, আমরা মূলত এক বাড়িতেই আমরা 3 ভাই তো ছিলাম। তো আমরা এটা 3 ভাই মিলিয়া আমরা বাড়ি ভাগ করে নিই। আচ্ছা, আমরা 2 ভাই এক বাড়ি নেই এবং মেজো ভাই পুরান বাড়ি নেই। তো আমরা এখানে এই ঘর দরজা যে জায়গা নিয়েছি ওই জায়গায় ঘর দরজা করতেছি। আমার যে ছেলে
এও এরও পরিচালনায় এই ঘর দরজার কাজ চলতেছে। হিন্দি মিনটাইনে আমার বড় মেয়েটার বিবাহ ঠিক হয় এবং এক পর্যায়ে আত্মখানি হয়। তো আমার ছেলের ইচ্ছা যে তার একটি মাত্র বোন, সে খুব ভালোভাবে জাঁকজমকভাবে বিয়ে দেবে। যেহেতু আমি তো সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, আমি এলাকার সামাজিক কাজের সাথে আমি জড়িত। অনেকেই প্রত্যেকেই আমাকে যে কোনো সমস্যা বা যে কোনো সুবিধা অসুবিধা ক্রিয়াকর্ম আমার ডাকে, আমরা যাই। তো আমার ছেলের শখ যে তার বোনের বিবাহটা একটু জাঁকজমক ভাবে দেবে। তো সে মুরগি নিজে পালছে, হ্যাঁ, পাশে এক বাড়িতে সে মুরগি পালছে। তো ওই মুরগি ফার্মে সে বিদ্যুৎ শর্ট করে এবং বিদ্যুৎ শর্ট হয়ে সে মারা যায়। এই তো অল্প বয়সে আসলে মৃত্যু আসলে মেনে নেওয়ার মতো না, আসলে সে মারা যায়। ওই ছেলে মারা যাওয়ার পর থেকেই আমি আমার সামনের দিকে কর্মস্পৃহা কমে যায় এবং আমি এই পারিবারিকভাবেই আছি। মেয়েটা আমার তুলে দেওয়া হয় নাই। তারা মেয়ের যে জামাই বা তার ফ্যামিলি এই আমাদের এই অবস্থা দেখে তারা স্বাভাবিকভাবেই নিয়ে নিচ্ছে। তারা এই আনুষ্ঠানিকতা করে নাই এবং না, তারা সে ফ্যামিলিও আলহামদুলিল্লাহ তারা খুব ভালো ফ্যামিলি এবং তারা আমার দুঃখে তারা দুঃখিত এবং তারা এই জন্য আর কি আমাকে আর কি চাপ সৃষ্টি করে নেয় বা তারা এই ধরনের। আর যখন যে অনুষ্ঠান করবে সুন্দরভাবে সেই নাই, যার জন্য আর এই অনুষ্ঠান তারাও করে নাই। সোজা কথা যে হচ্ছে যে আপনি যে কষ্ট পেয়েছেন, আপনার এই আঘাতটা মনে হয় তারাও পেয়েছে আর কি। জি, যে এই জন্য আসলে অনুষ্ঠান যাকে ঘিরে সেই তো তাদের মাঝ থেকে হারাই গেল। তো বিশেষ করে এই ছেলে আমার সংসারের, যেমন 2016-17তে আমার ওয়াইফ স্ট্রোক করে এক পর্যায়ে সে প্যারালাইজড হয়ে যায় এবং তাই অনেক ডাক্তার দেখানোর পরে একটু হাঁটাচলা করতে পারে এবং নিজে ওই হাঁটতে চললে মানে বাথরুম সারিয়ে আসতে পারে। আর এই ছেলে থাকা অবস্থায় যখন আমি মেয়েটা বিয়ে দিয়ে মেয়েটা নিয়ে নেয়, তখন এই সংসারের এই রান্না বাড়ার কাজ ওই ছেলেই আমার করতো, সংসারের কাজ ওই ছেলে করতো, মেয়ের মতো আর কি সে করতো এবং লেখাপড়ার কাজও করতো। টোটালটাই সে তার দায়িত্বটাই তো তার ছিল। সে ছেলের কাজও সে করতো আর সংসারে যে একটা মেয়ের হইয়া যে কাজ করার সেটাও সেই করতো। এবং আমার এই ছেলেটা অত্র এলাকায় চরমোনা ইউনিয়নের প্রত্যেক ভালো ভালো যে লোকজন যারাই আছে প্রত্যেকের সাথে সে পরিচিত, সবাই তারে ভালো জানে এবং বিশেষ করে সে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বেশি জড়িত ছিল এবং এলাকায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেক শিক্ষক এবং ছাত্রদের সাথেই তার ভালো সুসম্পর্ক। আর এখন এই আমার ছেলেটা মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত এই 29শে রমজান তার সহপাঠীরা এখনো স্কুল মাঠে ইফতার পার্টি করে, তার জন্য দোয়া অনুষ্ঠান করে এবং এই রমজান মাসে তার বন্ধু বান্ধব যারাই কেউ মসজিদে কেউ পারিবারিকভাবে এখনো তার জন্য
দোয়া খয়ের করে। হ্যাঁ, তো আমি বর্তমানে এই সংসার নিয়েই আছি, এই রান্না বাড়ার কাজ এবং সংসার দেখাশোনা, এবং মাঝে সাঝে মানুষের কাছে একটু মানুষের সেবার জন্য যাইতে হয়, দেখতে হয়। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা খবর নিলাম যে এলাকায় আপনি খুব সুপরিচিত একজন মানুষ। যদি যে কোনো কাজের জন্য, জমি জমা সংক্রান্ত কোনো কাজের জন্য অথবা যে কোনো কাজের জন্য আপনাকে যত রাত্রি ডাকুক না কেন, সেখানে রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, আপনি নিবেদিত প্রাণের মতো ছুটে যান। হ্যাঁ, এটা কি আসলে? না, এটা আমার, যেহেতু আমি যে চাকরিটা করছিলাম সেই সংগঠনটা ছিল সেবামূলক সংগঠন। ওখান থেকেই আমার এই শিক্ষা এবং এই সেবামূলক কাজের অনেক ভালোবাসা পাওয়া যায় এবং মানুষের কাছে এবং মানুষের দোয়া পাওয়া যায়। আমি দেখছি যে এই জন্য আমি যতটুকু জানি যে আমার যতটুকু শিক্ষা, এই শিক্ষা দ্বারা মানুষের যতটুকু সম্ভব আমি সেবা করে যাচ্ছি এখনো। ওখান থেকে সেবা আসলে করলে এটা বিফলে যায় না। আমার এই যে আমার আসলে সত্যিকারে আমি যে এনজিওতে কাজ করছি এটার নাম ছিল কারিতাস বাংলাদেশ। তাদের এই সেবামূলক সংগঠন, তাদের এই কারিতাস থেকেই আমার শিক্ষা যে মানুষের সেবা করা। আমি এজন্য যে কেউ বিপদে আপদে, জমি জমা, পারিবারিক কলহ, যে কোনো সমস্যার জন্য আমার ডাকে, আমি যতদূর সম্ভব সমাধান বিনা পারিশ্রমিক, আমি কোনো আমার নিজের কাইচ্ছনে আমি এটা সেবামূলক কাজ করে যাচ্ছি ভালোবাসার মাধ্যমে। এবং দোয়ার আশায়, দোয়ার আশায়। আমার তো এখন ভবিষ্যৎ এখন আমি আর তোমার ভবিষ্যৎ নাই আমার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পাশে যে আপনার ওয়াইফ আছে, অনেকক্ষণ যাবতই বসে আছে, হয়তো দেখা গেছে আপনার কথাগুলি সে শুনছে, আপনার মনের সুখ দুঃখের যত গল্পগুলি আছে শুনছেন। একটা বিষয় হচ্ছে যে 2016 সালে আপনার ওয়াইফ প্রথম স্ট্রোক করেন আর কি। তখন আপনারা অন্য একটি বাড়িতে ছিলেন আর কি, ওখান থেকে এই বাড়িতে আসছেন। কিন্তু আপনি হয়তো পর্যাপ্ত ইয়ং ছিলেন ওই টাইমটায়। এখনো আপনার ওয়াইফ স্ট্রোক করলো, তারপরে সে একদম বাসার ভিতরে আর কোনো কাজ করতে পারে না। সেক্ষেত্রে আপনি রান্না বান্না করে খাওয়াচ্ছেন, তারপরে তার যাবতীয় কাজকর্ম আমরা দেখলাম যে আপনি মুরগি, হাঁস, কবুতর, তারপরে হচ্ছে মাছ, এটিও পালন করছেন সাথে। আর আপনার ওয়াইফকেও সারাদিন আপনি হয়তো দেখা গেছে আপনি বাহিরের কাজকর্ম সব সেরে আপনি সাথে সাথে বাসায় আসেন, আপনার হয়তো ওয়াইফকে সময় দিচ্ছেন। তার কোনো অভিযোগ কি আছে কিনা আপনার উপরে? না, ইনশাল্লাহ আমার তার সেই অভিযোগ তার নাই। কারণ আমরা বিবাহ থেকেই মানে যেভাবে আমরা চলে আসছি এখনো ঠিক একইভাবে আছি। কারণ কারণ কি মানুষের ভিতর সুশিক্ষা এবং কুশিক্ষা। কারণ একজন মানুষের রোগ দেয় আল্লাহ, নেয় আল্লাহ। কারণ আমার ভালোর জন্য আমি চিন্তা করবো, আল্লাহ তো আমার ভালো নাও দেখতে পারে। কারণ একটা ছেলের কাছে একটা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার বাবার সংসারে মেয়ে হইয়া জন্ম নেয়, সে জায়গায় লালন পালন হয়। এক পর্যায়ে সে বিবাহ উপযুক্ত হইলে পরে সে অন্য বিবাহর পর সে স্বামীর সংসারে চলে যায়। তার মান সম্মান, ইজ্জত, ভরণ পোষণ, জাহাতিক যা কিছু স্বামীর কাছেই তার সবকিছু। এহেন অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো
এই দুর্বলতার যদি সুযোগ নেয় বা ই করে, তো আমি মনে করি সে আসলে মানবতা বলতে তার কাছে কিছুই থাকে না। এটা মানবিক কারণে, মানবতার কারণে এবং সুসম্পর্কের কারণে এইটা ঘটে। আর যদি এই সুসম্পর্ক ভালো না থাকে, চারিত্রিকগত ভালো না থাকে, তাহলে সে জায়গায় এই এই সম্পর্কের অবনতি থাকে, ঘটে। এই যার জন্য আমাদের ভিতরে এই ধরনের কোনো ফিলিংস নাই, এই ধরনের কোনো নেই। আমরা যা আছি শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ ভালোই রাখছে। আমি যতদূর সম্ভব, আমি যদি এই অসুস্থতায় থাকতাম, হয়তো বা আমার এই সেবা আমার এই স্ত্রী করতো, হয়তো সে অসুস্থতা হয়েছে এই জন্য আমি তার যতটুকু সম্ভব, তাও যতটুকু করার করণীয় তা তো করতে পারি না, যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করি। মানে সোজা কথা যে হচ্ছে যে আপনি তাকে সেই তার বাবা মার পরিবার থেকে যখনই আপনার কাছে আসছে, আপনি আপনার নিজের মতো করে তাকে সেরকমের সেবা যত্ন করতেছেন, অথবা হয়তো ভালোবাসা বলেন বা যাই বলেন, মানে সবকিছু সম্পূর্ণই চেষ্টা করছেন যে তাকে আপনার মতো করে আপনি যে কথাটা বললেন যে আমি যদি অসুস্থ হয়ে পড়তাম, হয়তো আমার স্ত্রী সেই সেবা যত্ন করতো। আসলে আমরাও তো আসলে এই পারতাম, তাই না? আপনি যদি অসুস্থ হয়ে পড়তেন বা আল্লাহ না করুক, তখন দেখা গেছে যে আপনার স্ত্রী আপনার পাশে থাকতো সবসময়। এখন সেইটাই হয়তো আপনি সেরকমের আছেন। জি, আচ্ছা। তাহলে এবং এর আত্মীয় স্বজন যারা আছে তারাও আমার প্রতি প্লিজড, তারাও খোঁজবার্তা নেয়, তারাও আসে, তারাও বেড়ায়। ওই তো এই কিছুদিন আগে তারা আসছে, তার বোন এবং বোনের মেয়ে জামাই সবাই আসছে, বেড়াইছে, তারা নিজেরা পাকশাক করছে, খাইছে লইছে, তারা বেশ ভালোভাবেই চলে গেছে। তারা আমার ভালো জানে, আমার ফ্যামিলি। এখন বর্তমানে যারা যেসব ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে আছে, অথবা যারা ধরেন বিবাহ করেছেন, বা ধরেন তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? অবশ্যই আছে, কারণ এই বর্তমান সমাজটা অপসাংস্কৃতিকের কারণে এই সমাজের মানে মানুষের চরিত্র অবক্ষয় ঘটে। আমি মনে করি যে মানুষ সে সুশিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। যদি কোনো ছেলে বা মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তার ভবিষ্যৎ ভালো। আর সবচেয়ে অপসংস্কৃতি থেকে যদি বিরত থাকতে পারে, তার আমি মনে করি তার ভবিষ্যৎ ভালো। এই তো প্রত্যেকটা মানুষেরই আমাদের অন্তত পক্ষে যদি যারাই ভবিষ্যৎ সংসার গড়ার চিন্তা ভাবনা করবে, তারা যেন একটা মেয়ের ভবিষ্যৎ এবং তাদের জাতিক যা কিছু এটা নিজের মনে করে, এবং শুধু একার পক্ষে না, ছেলেরও করতে হবে এবং মেয়েরও করতে হবে। উভয়ের এই বিষয়ে নজর রেখে চলতে হবে। এই কাজগুলা দেখে যেন আরো পার্শ্ববর্তী আরো একজনে যেন শিক্ষা পায়, অর্জন করে। আচ্ছা আচ্ছা, মানে সোজা কথা যে আপনাদের এই ভালোবাসার অটুট বন্ধনটা যাতে আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে, তাতে যদি একজন লোক অনুপ্রাণিত হয়, এটাই আসলে আমাদেরও সার্থকতা। জি, এটা করা উচিত। কারণ একটা মেয়ে বাবার বাড়িতে জন্ম নেয় এবং সারা বছর বাবার বাড়িতে থাকে, এবং সে যখন বিবাহের বয়স হয়, একটা অপরিচিত একটা ছেলের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার মান সম্মান ইজ্জত যাহাতে যা কিছু তার কাছে সুপর্দ করে, এবং ঠিক সেইভাবে দেখতে হবে। এবং আমি যদি একজনকে ভালোবাসা দেই, সে অবশ্যই আমাকে ভালোবাসা দেবে,
আর আমি যদি শুধু ভালোবাসা নিতেই যাই, আমি ভালোবাসা দিতে জানি না, তা সে জায়গায় তো আর হয় না। এই জন্য প্রত্যেকেরই ভালোভাবে আগাইতে হবে, ভালো দিক, ভালো শিক্ষায় শিক্ষিত হইতে হইবে, সুশিক্ষায় শিক্ষিত হইতে হইবে। আচ্ছা আচ্ছা। আর আপনার ওয়াইফের জন্য আপনার কি মেসেজ থাকবে, বা তার জন্য আপনি কি মানে করবেন, আর কি করা যায়? তার সে যতদিন আছে অতদিন আমার যেটা করণীয় আল্লাহ চাইতে আমরা এইটা করে যাব। এটাই আমার যেন আর 5টা আমার দেখা দেখি যেন আশপাশে আরো 5টা লোকজন উদ্বুদ্ধ হয়, যেন ঠিক এইভাবেই আমাদের সংসার জীবন চালাইতে হয়, চলতে হয়। এটাই হলো যে আমার বড় কথা। যাক, দোয়া করি। আর আপনার কোনো কিছু বলার আছে কিনা তার সম্বন্ধে? আপনি তো পাশ থেকে আপনি আপনার হাজবেন্ডের কথা, জামাইয়ের কথা সবকিছু শুনেছেন। সে যে কথাগুলি বললো, আসলে এই কথাগুলি আপনি কিভাবে বিশ্লেষণ করেন, বা কিভাবে আপনি দেখেন, মূল্যায়ন করেন? তার উপরে আপনার কোনো রাগ, অভিমান কোনো কিছু আছে কিনা? না, আমার কিছু রাগ নেই। আচ্ছা আচ্ছা। সে এই যে আপনি অসুস্থ হওয়ার পরে আপনাকে একদম ছায়ার মতো আগলাই ধরে আছে। কোনো রাগ নেই। আচ্ছা আচ্ছা। মানে আল্লাহর রহমতে আপনারও তার প্রতি কোনো অভিযোগ বা কোনো কিছু নাই, যে এভাবেই আপনারা, আমরাও চাই যে এভাবেই আপনারা দুজন যাইতে চাই। আচ্ছা আচ্ছা। যাক, ভালো থাকেন। আর হচ্ছে আপনাদের এই আসলে ভালোবাসা দেখে যাতে এখনকার যারা আজকে সমাজের লোকজন যারা আসলে দেখবে, শিখবে, আমার মনে হয় যে আসলে আপনাদের দেখে সবাই যাতে শিখে। আজকের মতো হয়তো আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার যদি অন্য কোনো এরকমের ভালোবাসার স্মৃতি পাই, তাহলে হয়তো আপনাদের আবার শেয়ার করব। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।